নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্যের 2.2 ইউনিট অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির উপরে 1.1 থেকে 1.5 ইউনিট অবধি কিন্তু আমাদের বোঝানো হয়ে গিয়েছে। প্লেলিস্টে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো পড়ে রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্যের কিন্তু 2.1 ইউনিট আমরা বুঝিয়ে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় অধ্যায় 2.2 ইউনিট নিয়ে আলোচনা করব। তোমরা কিছুক্ষণ আমার সঙ্গে থাকো। আশা করছি এই ইউনিটের কনসেপ্ট তোমাদের মাথার ভিতরে ঢুকে যাবে আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সহজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখো, আজকে আমরা আলোচনা করব জীববৈচিত্র্যের গুরুত্ব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। প্রকৃতি আমাদের কিন্তু অর্থাৎ মানুষের অভাব মেটাতে পারে। প্রকৃতি আমাদের মানুষের অভাব মেটাতে পারে, কিন্তু মানুষের লোভ কিন্তু মেটাতে পারে না। তোমার অভাব থাকলে প্রকৃতি মিটিয়ে দেবে, কিন্তু যদি লোভ থাকে সেই লোভটা কিন্তু প্রকৃতি মেটাতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করবার আগে আমরা 2.1 ইউনিটের মতোই ঠিক প্রথমেই জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটির সংজ্ঞাটা একবার জেনে নেব। সংজ্ঞাটা কি রয়েছে? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোনো নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের যে সমষ্টি, এই সমষ্টিটাকে বলা হয় হচ্ছে জীববৈচিত্র্য। আর যদি জীববৈচিত্র্য কখনো কমে যায় তাহলে কিন্তু এই বাস্তুতন্ত্রে কি হবে বলতো? ভারসাম্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাকে জীববৈচিত্র্যের সংজ্ঞার সময় কিন্তু তিনটে জিনিস দেখতে লাগবে। একটা কি জিনগত, একটা প্রজাতিগত আর একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই তিনটে সমষ্টি কিন্তু জীববৈচিত্র্য। কখনো যদি জীববৈচিত্র্য কমে যায় তাহলে কি হবে? বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস দেখবো, আমরা কি আলোচনা করতেছিলাম? আমরা আলোচনা করবো হচ্ছে গুরুত্ব। গুরুত্ব কটা বলতো? দুটা, একটা প্রত্যক্ষ গুরুত্ব আর একটা পরোক্ষ গুরুত্ব। প্রত্যক্ষ গুরুত্ব কোনটা? যেটা আমরা নিজেরা পাবো। আর পরোক্ষ গুরুত্ব কোনটা? যেটা সবাই পাবে। প্রত্যক্ষ গুরুত্ব নিজে পাবো আর পরোক্ষ গুরুত্ব সবাই পাবে। তো আমরা দেখে নিব জীববৈচিত্র্যের প্রত্যক্ষ গুরুত্ব। এখানে কি হচ্ছে? মানুষের সরাসরি চাহিদা পূরণ হচ্ছে। মানুষের সরাসরি চাহিদা পূরণ হচ্ছে এবং অর্থনৈতিক জীবন ধারণের এটা একটি উৎস। তো এখানটায় আমরা দেখব যে জীববৈচিত্র্যের মাধ্যমে মানুষের অর্থনৈতিক যে ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে স্টেবল হচ্ছে। প্রথমে দেখবো আমরা কি? খাদ্য নিরাপত্তা। অর্থাৎ কি? দেখো, মাথায় রাখো, মানুষ কিন্তু প্রায় 7,000 উদ্ভিদ প্রজাতি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। কতটা? 7,000 উদ্ভিদ প্রজাতি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ছোট প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে। এটা কার তথ্য অনুযায়ী বলতো? FAO। FAO এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 7,000 উদ্ভিদ প্রজাতি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এবার বস্ত্র ও জ্বালানি, যেরকম কার্পাস, কার্পাস থেকে সুতি পাওয়া যায়। রেশম কীট, এটা রেশম। ভেড়া থেকে পশম, এগুলা জিনিস কিন্তু আমাদের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। তাহলে ভারতের যে গ্রামাঞ্চল রয়েছে এই গ্রাম অঞ্চলের কিন্তু জ্বালানির প্রায় 47% কিন্তু বনজ কাঠ ব্যবহৃত হয়। গ্রামাঞ্চলে যে জ্বালানি ব্যবহার করা হয় তাদের রন্ধনের জন্য, সেখানে কিন্তু প্রায় দেখা যায় 47% কিন্তু বনজ কাঠ ব্যবহার করা হয়। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ওষুধ অর্থাৎ ভেষজ ড্রাগ। হ্যাঁ, অর্থাৎ বিশ্বের 80% মানুষ কিন্তু প্রাথমিক চিকিৎসায় উদ্ভিদের উপর নির্ভরশীল। এটা কিন্তু হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কি হচ্ছে? বিশ্বের 80% মানুষ কিন্তু প্রাথমিক চিকিৎসায় উদ্ভিদের উপর নির্ভরশীল। এগুলা কিন্তু বাস্তুতন্ত্রের মানে জীববৈচিত্র্যের প্রত্যক্ষ গুরুত্বের মধ্যে পড়তেছে। খাদ্য নিরাপত্তা, বস্ত্র জ্বালানি এবং ওষুধ। এবার পরোক্ষ গুরুত্ব, যেটা সবাই পাচ্ছে। এখানে কি দেখবো? এটি কোনো নির্দিষ্ট পণ্য দেয় না। এখানে কিন্তু আমরা পণ্য পাচ্ছিলাম, উদ্ভিদ প্রজাতির মাধ্যমে খাদ্য পাচ্ছিলাম, বস্ত্র জ্বালানি পাচ্ছিলাম, ওষুধ পাচ্ছিলাম। কিন্তু পরোক্ষ গুরুত্বে এখানে কিন্তু এরা পণ্য দিচ্ছে না, কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করছে, যেটা সকলে উপভোগ করছে। যেরকম কি বাস্তুতান্ত্রিক সেবা, যে পরিষেবা দিচ্ছে বাস্তুতন্ত্র, কি কি? অক্সিজেন ও কার্বন চক্র। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কিন্তু ভারসাম্য রক্ষা করা হয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করছে, এটাকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে বজায় রাখতে হবে যে অ্যামাজন রেইন ফরেস্ট, যেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই অ্যামাজন রেইন ফরেস্ট কিন্তু মেইনলি আমাদের কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কিন্তু ভারসাম্য রক্ষা করছে। আর একটা কথা মাথায় রাখবে,
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কিন্তু রয়েছে 20% এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ রয়েছে 0.03%। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন চক্র এই চক্রের প্রক্রিয়ার ভারসাম্য রক্ষাটা কিন্তু বাস্তুতন্ত্র করছে। এরপরে কি জলচক্র। জলচক্র কি বাষ্পমোচনের মাধ্যমে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করছে জলচক্রে। মৃত্তিকা সংরক্ষণ। মৃত্তিকা কি শিকড় মাটিকে আঁকড়ে ধরে ভূমিক্ষয় রোধ করে। শিকড় মাটিকে আঁকড়ে ধরে কি করতেছে ভূমিক্ষয় রোধ করতেছে। যেখানে যদি গাছ না থাকে তাহলে সেখানে ভূমিক্ষয় খুব তাড়াতাড়ি হবে, আর যেখানে গাছ থাকবে দেখবে ভূমিক্ষয় কিন্তু অত সহজে হবে না, গাছ কিন্তু সেই জলগুলোকে শোষণ করে দেবে। আর জলাভূমি জল দূষণকারী উপাদান যেগুলো রয়েছে, যেগুলো জল দূষণ ঘটায়, সেই সমস্ত উপাদানগুলোকে কিন্তু ছেঁকে নেয়, মানে একদম ছেঁকে জল বিশুদ্ধকরণ করে বা বিশুদ্ধ করে। এই যে জল দূষণকারী উপাদানকে ছেঁকে জলকে বিশুদ্ধ করা হলো, তাই জন্য কিন্তু এই জলাভূমিকে কি বলা হয় বলতো? প্রকৃতির বৃক্ষ অর্থাৎ কিডনি। কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমিকে। আর একটা কথা মাথায় রাখবে, পৃথিবীর ফুসফুস কোনটা? অ্যামাজন রেইন ফরেস্ট। এ কি করে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেনের বায়ুমণ্ডলের পরিমাণ কত আছে? 20% এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত রয়েছে? 0.03%। জলচক্রে কি হচ্ছে? বাষ্পমোচনের মাধ্যমে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ হচ্ছে। আর মৃত্তিকা সংরক্ষণে কি হচ্ছে? শিকড় মাটিকে আঁকড়ে ধরে ভূমিক্ষয় রোধ করছে। তাহলে এটা আমাদের গুরুত্বের পাঠ চলে গেল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যে একটা ইম্পর্টেন্ট তত্ত্ব, রিভেট পপার হাইপোথিসিস। রিভেট পপার হাইপোথিসিস এর গবেষক কারা ছিলেন? পল এরলিচ এবং স্ট্যানফোর্ড। এই যে গবেষকরা এই রিভেট পপার হাইপোথিসিস করলেন, এখানে যে গবেষক পল এরলিচ এবং স্ট্যানফোর্ড, এরা দুটো শব্দ বলছে, একটা বিমান আর একটা নাট বল্টু। প্রশ্ন উঠতে পারতেছে, এখানে আমরা জীববৈচিত্র্য বলতেছি, এই গবেষকরা বিমানের কথাই বা কেন বললো, নাট বল্টুর কথাই বা কেন বললো? দেখো এখানে কিন্তু পল এরলিচ এবং স্ট্যানফোর্ড বিমান বলতে বাস্তুতন্ত্রকে বুঝিয়েছে এবং নাট বল্টু বলতে প্রজাতিকে বুঝিয়েছে। বিমানে যদি দুই একটা নাট বল্টু খুলে যায়, বিমান কিন্তু চলবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখা যায় অনেকগুলো নাট বল্টু বিমানে খুলে গিয়েছে, তাহলে বিমান কিন্তু আছড়ে পড়বে। ঠিক সেরকম বিমান অর্থাৎ বাস্তুতন্ত্রে যদি নাট বল্টু মানে প্রজাতি যদি কমতে থাকে, তাহলে কি হবে? বাস্তুতন্ত্রে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। এরপরে দেখবো আমরা যে জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব। জীববৈচিত্র্য কেবল কিন্তু প্রকৃতি নয়, এটা একটা বিশাল অর্থনীতি। উন্নয়নশীল দেশগুলি প্রায় 80% আয়ের উৎস কিন্তু জীববৈচিত্র্য থেকে আসে। প্রশ্ন আসতে পারে, উন্নয়নশীল দেশের মানে দেশগুলির যে আয়ের উৎস সেটা কোথা থেকে আসে? তাহলে জীববৈচিত্র্য থেকে কত পার্সেন্ট আসতেছে? 80%। মাথায় রাখবে। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে বায়োপাইরেসি ও অধিকার। বায়োপাইরেসি অর্থাৎ কি বলতো? চুরি করে পেটেন্ট করা। অর্থাৎ বুঝতে পারলে না চুরি করে পেটেন্ট করা কি? অর্থাৎ অনুমতি ছাড়া উন্নয়নশীল দেশের সম্পদ ব্যবহার করা। যেরকম কিছুদিন থেকে আমেরিকা ভারতের নিমের উপরে পেটেন্ট নিয়েছিল। অর্থাৎ কি? অনুমতি ছাড়া উন্নয়নশীল দেশের সম্পদ ব্যবহার করা। বুঝতে পেরেছো? এবার আমরা দেখবো কয়েকটা জিনিস যেটা আমরা মাথায় রাখতে হবে। যেরকম ভারতবর্ষের মধ্যে কি আছে বলতো? নিম, হলুদ, বাসমতি, এগুলা কিন্তু এর উদাহরণ, এই যে বায়োপাইরেসি। এরপরে আমরা দেখবো কি কয়েকটা জিনিস। FAO, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে FAO তথ্য অনুযায়ী FAO ফুল ফর্ম কি বললাম? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এরা কি বলছে? 7000-এর বেশি উদ্ভিদ প্রজাতি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। IUCN খুব ইম্পর্টেন্ট, IUCN এরা কি বলছে? উন্নয়নশীল দেশের 80% আয় জীববৈচিত্র্য থেকে আসে, আর বিশ্বের 40% কিন্তু জীববৈচিত্র্য থেকে আসে। তাহলে বিশ্বের কত আসে? 40%, আর উন্নয়নশীল দেশের 80% কিন্তু জীববৈচিত্র্য থেকে আসে। বনজ সম্পদ, ভারতের মোট আয়ের 2% অরণ্য থেকে আসে। কি বললাম? ভারতের মোট আয়ের 2% কিন্তু অরণ্য থেকে আসছে। এবার দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স বই লেখেন, অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ক বিজ্ঞানের যে বইটাকে লিখেছিলেন বটকিন ও কেলার। এটা মাথায় রাখবে এই পার্টটা। এবার আমরা আলোচনা করবো হচ্ছে আইনি ও সাংস্কৃতিক তথ্য নিয়ে। প্রথমেই আমরা জানবো হচ্ছে বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলনে কি দেখবো? বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? 1992। কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। তো এই বসুন্ধরা সম্মেলনে কি হচ্ছে? জীববৈচিত্র্য সংরক্ষণের একটা আন্তর্জাতিক স্বীকৃতি বা যেটা সিবিডি স্বাক্ষর করা হচ্ছে। এবার মাথায় রাখতে হবে, ভারত কিন্তু এই বসুন্ধরা সম্মেলনের ক্ষেত্রে কি হয়েছিল? 1992 সালে সিবিডি স্বাক্ষর করেছিল এবং 1993 সালে কিন্তু ভারতের সদস্য হয়েছিল। মাথায় রাখবে। নবধান্য কর্মসূচি খুব ভালো করে মাথায় রাখবে। নবধান্য কি? মহারাষ্ট্রের পশ্চিমঘাটে 150 প্রকার ধানের সংরক্ষণকে বলা হচ্ছে নবধান্য। এটা মাথায় রাখবে। সাংস্কৃতিক গুরুত্ব,
দেখো কয়েকটা জিনিস কোথায় লাগে সবাই জানো এটা বেশিরভাগ ক্ষেত্রে। জবা ফুল শ্যামা পূজায় লাগে, ধুতরা শিব পূজায় লাগে, ময়ূর এটা কিন্তু ধর্মীয় হয় এবং এর ধর্মীয় গুরুত্ব আছে, এবং ময়ূর কিন্তু কার্তিকের বাহন। সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, স্বামী ফুল বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। গুজরাটের যজ্ঞাগ্নিতে কোন ফুল ব্যবহার করা হয়? স্বামী ফুল। গুজরাটের যজ্ঞাগ্নিতে কোন ফুল ব্যবহার করা হয়? স্বামী ফুল। বারবার করে পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। স্বামী ফুল কিসে লাগে? গুজরাটের যজ্ঞাগ্নিতে। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো আদিবাসী জীবন, এটা কিন্তু বন কেন্দ্রিক জীবন যাপন করে। এখানে কয়েকটা জিনিসের যে নাম বলছি আমি, জারোয়া, সেন্টিনেলস, জারোয়া এবং ওঙ্গে, এগুলা কিন্তু আদিবাসীদের সঙ্গে যুক্ত রয়েছে। কি কি বললাম? জারোয়া, সেন্টিনেলস এবং ওঙ্গে। এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পার্ট, যার ভিতরে কি প্রথমে আমরা দেখব জীব বৈচিত্র্যের 5টি জীবনদায়ী ওষুধের উৎস, অর্থাৎ ড্রাগ। এখানে ড্রাগ বলতে রাসায়নিক উপাদান। এখানে একটা ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা কি? আফিন মর, সিনকুইন, ফ্লেমিংটেন, সরপোরেস, ট্যাক্সকেন। আরেকবার আফিন মর, সিনকুইন, ফ্লেমিংটেন, সরপোরেস, ট্যাক্সকেন। এই যে কথাটা বললাম শব্দগুলো, এটাই কিন্তু এই 5টি জীবনদায়ী ওষুধের উৎস। প্রথমেই আমরা দেখব আফিন মর, অর্থাৎ মরফিন। আফিন এটা কে আবিষ্কার করেছিলেন? সার্টুনার এই মরফিন আবিষ্কার করেছিল। কবে করেছিল? 1804 খ্রিস্টাব্দে। আর এর মাধ্যমে কি হয়? ব্যথা উপশম করা হয়। তাহলে কি মরফিন কে করেছিলেন? মানে আফিনটা সার্টুনার করেছিলেন। কত খ্রিস্টাব্দে করলেন? 1804 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে কি হয়? ব্যথা উপশম হয়ে যায়। তারপরে সিনকুইন অর্থাৎ কুইনাইন, যেটা কি সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটা কে আবিষ্কার করেছিলেন? পেলেটিয়ার। কে করেছিলেন? পেলেটিয়ার। কবে করেছিলেন? 1820 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে কি হয়? ম্যালেরিয়া নিরাময় করে। কিউনাইন ম্যালেরিয়া নিরাময় করে। তারপরে ফ্লেমিংটেন অর্থাৎ পেনিসিলিন। পেনিসিলিন কে করেছিলেন আবিষ্কার? ফ্লেমিং। কবে করেছিলেন? 1928 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে কি হয়? জীবাণু ধ্বংস হয়। এরপরে সরপোরেস অর্থাৎ রেসারপিন। এই রেসারপিন কি হচ্ছে? রেসারপিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যাচ্ছে। এটা কে আবিষ্কার করেছিলেন? হিটলার। কবে করেছিলেন? 1952 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে কি হয়? রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রেসার কমায়। এরপরে কি ট্যাক্সকেন অর্থাৎ ট্যাক্সেল, যেটা ট্যাক্সাস গাছ থেকে পাওয়া যায়। এটা কি? এনসিআই। এই যে এনসিআই যে পার্টটা রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, 1963, এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে। তাহলে আফিম মরে কি হচ্ছে? মরফিন সার্কুলার 1804 খ্রিস্টাব্দে তৈরি করছে, মানে আবিষ্কার করছে। এর কাজ কি? ব্যথা উপশম করা। তারপরে সিনকুইন, কুইনাইন এটা পেলেটিয়ার করছে 1820 খ্রিস্টাব্দে। এটা ম্যালেরিয়া নিরাময় করে, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তারপরে পেনিসিলিন এটা ফ্লেমিং আবিষ্কার করছে 1928 খ্রিস্টাব্দে। কি করে? জীবাণু ধ্বংস করে। এরপরে রেসারপিন এটা হিটলার আবিষ্কার করছে 1952 খ্রিস্টাব্দে। সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রেসার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার কি ট্যাক্সেল, যেটা কোথা থেকে পাওয়া যায়? ট্যাক্সাস গাছ থেকে পাওয়া যায়। এবং কে বলছে না? এনসিআই। এনসিআই ফুল ফর্ম ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, 1963 খ্রিস্টাব্দে কি হচ্ছে? ক্যান্সার প্রতিরোধ করে। এখানে তাহলে আরেকবার দেখে নিই কয়েকটা জিনিস। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন, সর্পগন্ধার মূল থেকে রেসারপিন। আরেকবার সিনকোনা গাছের কি ছাল, ছাল থেকে কি কুইনাইন, আর সর্পগন্ধার মূল থেকে কি রেসারপিন। মরফিনটা কি? আফিম থেকে পাওয়া যায়। কোনটা আফিম থেকে পাওয়া যায়? মরফিন। ট্যাক্সেল এটা ক্যান্সারে ব্যবহৃত হয় এবং কোষ বিভাজনে বাধা দেয়। আরেকটা জিনিস জেনে রাখো, বুনো ইয়ামের রাইজোম থেকে কি হয়? বুনো ইয়ামের রাইজোম থেকে কি হয়? জন্ম নিরোধক বড়ি বা ওষুধ তৈরি হয়। জন্ম নিরোধক বড়ি বা ওষুধ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথা থেকে তৈরি হয়? বুনো ইয়ামের রাইজোম থেকে। এরপরে রাইজোবিয়াম কি? শিম বা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে। শিম বা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি থাকে? রাইজোবিয়াম থাকে। আর সর্পগন্ধার মূলে কি থাকে? রেসারপিন। সর্পগন্ধার মূলে রেসারপিন আর রাইজোবিয়াম শিম বা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে এবং বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে যোগ করে। মাথায় রাখবে। এরপরে আমরা দেখব কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা বললাম। দেখো এখানে যে আমরা বললাম আফিম মর, সিনকুইন, ফ্লেমিংটেন, সরপোরেস, ট্যাক্সকেন, এখানে যে 5টা জীবনদায়ী ওষুধের কথা বলেছিলাম, এখানে কিন্তু 2টা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, বাকি 3টা হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। 1800তে কি হচ্ছে? অর্থাৎ এখানে আমরা দেখব 1804 এবং 1820। 1800 সালে 2টা হচ্ছে, একটা আফিম এবং সিনকোনা। 1804 এ আফিম হচ্ছে আর 1820 তে সিনকোনা, কুইনাইন। আর 1900 তে কথা হচ্ছে 3টা হচ্ছে। কি কি? আমরা দেখব পেনিসিলিন, এটা হচ্ছে 1928 এ, এবং সর্পগন্ধা রেসারপিন হচ্ছে 1952 তে।
1800-তে এবং ট্যাক্সেল কিন্তু 1963-তে। অর্থাৎ যে 5টা ওষুধের কথা বললাম তার প্রথম 2টা 1800-তে এবং পরের 3টা কিন্তু 1900-তে। মাথায় রাখবে। এবার আমরা দেখব জীববৈচিত্র্য অর্থাৎ যার ইংরেজি বায়োডাইভার্সিটি এর হটস্পট ধারণার প্রথম প্রবর্তক কে। হটস্পট ধারণার প্রথম প্রবর্তক হচ্ছে নরম্যান মায়ার্স। নরম্যান মায়ার্স কিন্তু 1988 খ্রিস্টাব্দে এই হটস্পট ধারণাটা প্রথম প্রবর্তন করেছিলেন। আর তার এই ধারণা অনুযায়ী পৃথিবীতে মোট 34টি বর্তমানে 36টি হটস্পট আছে। প্রশ্ন উঠতে পারে হটস্পট কি? হটস্পট কি? পৃথিবীর সব জায়গাকে বাঁচানোর সামর্থ্য কিন্তু আমাদের কারো কাছে নেই। পৃথিবীর সব জায়গাকে তুমি বাঁচাতে পারবে? আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস দেখছি, সেখানে কোনো একটা ঘটনা ঘটলো, তুই থাকতাম ঠিকঠাক হতো। আমরা সব জায়গাকে কভার করতে পারবো? পারবো না তো, তাই কিনা? তাই বিজ্ঞানীরা বিশেষ কিছু এলাকাকে চিহ্নিত করেছেন। এই যে বিশেষ চিহ্নিত এলাকা, এটাকে বলা হচ্ছে হটস্পট, যেখানে সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিপন্ন অবস্থায় রয়েছে, সেখানে আমাদের নজরটা বেশি দিতে হবে। এটাই হচ্ছে হটস্পট। মাথায় রাখবে এখানে ইনসিটু সংরক্ষণ, ইনসিটু এই শব্দটা মাথায় রাখবে। ইনসিটু মানে কি বলতো? প্রাকৃতিক। আর এক্সিটু মানে কৃত্রিম। ইনসিটু মানে প্রাকৃতিক আর এক্সিটু মানে কৃত্রিম। ইনসিটু কি হচ্ছে? যেখানে উদ্ভিদ বা প্রাণীটি প্রাকৃতিকভাবে থাকে। যেখানে কি হয়? ইনসিটুতে উদ্ভিদ বা প্রাণী প্রাকৃতিকভাবে থাকে, সেখানে তাকে সুরক্ষা দেওয়া হয়। যেখানে উদ্ভিদ বা প্রাণী প্রাকৃতিকভাবে থাকে, সেখানে তাকে সুরক্ষা দেওয়া হয়। যেমন উদাহরণ কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটু এটা হচ্ছে কৃত্রিম, অর্থাৎ উদ্ভিদ প্রাণীগুলো কি প্রাকৃতিক আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। উদাহরণ চিড়িয়াখানা, চিন ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন। এই ইনসিটু আর এক্সিটু মাথায় রাখবে। ইনসিটু মানে প্রাকৃতিক আর এক্সিটু মানে কৃত্রিম। মাথায় রাখবে এটা। হ্যাঁ, এবার দেখো 2002 খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্নটা পরীক্ষায় আসে। জাতীয় জীববৈচিত্র্য আইন কয় মাস হয়? 2002। আর 2003 কি হয়েছিল? জাতীয় জীববৈচিত্র্য পর্ষদ গঠন হয়েছিল, এনডিবি। 2003 সালে জাতীয় জীববৈচিত্র্য পর্ষদ গঠন হয় আর জাতীয় জীববৈচিত্র্য আইন 2002। এবার দেখো খাদ্য, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই অনুযায়ী ভারতের সবজি বা ডাল কত আছে বলতো? ভারতের সবজি বা ডাল কিন্তু 55 প্রজাতির আছে। ভারতের সবজি বা ডাল 55 প্রজাতির আছে। ফল 104 প্রজাতির আছে। মশলা 27 প্রজাতির আছে। তন্তু ফসল 24 প্রজাতির আছে। মাথায় রাখবে। আর প্রাণীদের মধ্যে আমরা কি কি জিনিস পাই? মাংস, ডিম, মাছ, মধু, দুধ, মাখন, ঘি। আর মাটি সৃষ্টির ধাপগুলো কি আছে বলতো? মাটি সৃষ্টি বা মৃত্তিকা সৃষ্টির স্টেপগুলো কি রয়েছে? ধাপগুলো কি রয়েছে? প্রথমে শিলা বিচূর্ণ হবে, তারপরে রেগুলিত সৃষ্টি হবে, তারপরে হিউমাস গঠন হবে এবং তারপরে মৃত্তিকা সৃষ্টি হবে। আরেকবার শিলা বিচূর্ণী ভবন, রেগুলিত তারপরে সৃষ্টি হবে, তারপরে হিউমাস গঠন হবে, তারপরে মৃত্তিকা সৃষ্টি হবে। এটাই কিন্তু মাটি সৃষ্টির ধাপ। ক্রমানুযায়ী সাধারণত আসতে পারে প্রশ্নটা, ভালো করে মাথায় রাখবে। এবার দেখো ওষুধগুলো যে আসে না, ওষুধগুলো কাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়? ওষুধ পরীক্ষা ব্যবহার করা হয় হচ্ছে বাদর এবং ইঁদুরকে। ওষুধ পরীক্ষা ব্যবহার করা হয় বাদর এবং ইঁদুরকে। ইকুলি দিয়ে ওষুধ ও হরমোন তৈরি হয়। প্রশ্ন আসতে পারে ইকুলি কি? ইকুলি হচ্ছে জৈব কারখানা। ইকুলি জৈব কারখানা, যা মানুষের ইনসুলিন ও ওষুধ তৈরি করে। বলতে পারো এক ধরনের ব্যাকটেরিয়া যা প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের অন্ত্রে থাকে। এটি খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। আর দেখো এই পার্টের ভিতরে কিন্তু বেশ কিছু বিজ্ঞানসম্মত নাম আছে, যেগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, তোমাদের কিন্তু নজরে রাখতে হবে জায়গাগুলো। তো এটা হচ্ছে ওভারঅল তোমাদের 2.2 ইউনিট। যদি তোমরা ভিডিওটি বুঝতে অসুবিধা হয় কয়েকবার পিছনে গিয়ে দেখো। আশা করছি এই ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে এবং এই যে আমাদের 2.2 ইউনিট জীববৈচিত্র্যের গুরুত্ব, তার কনসেপ্টগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে স্যার অসুবিধা আছে, আমি অবশ্যই সেটা বিবেচনা করে দেখবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের কি কি বিষয়ে প্রয়োজন রয়েছে, কোন কোন জায়গাগুলো বুঝিয়ে দিলে ভালো হয়, কোথাকার প্রশ্ন উত্তর দিলে ভালো হয়, তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে আমি তোমাদের চাহিদা বুঝবো কেমন করে। তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, সকলে দেখুক, সকলে উপকৃত হোক। তোমরা চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটির কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর অবশ্যই যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু জয়েন করতে পারো। আর সবচেয়ে বড় কথা, যারা আমাদের কাছ থেকে নোটস নিতে চাও, পেড নোটস, তারা যোগাযোগ করতে পারো। অনলাইন অফলাইন টিউশন করতে পারো, যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থাকো, খুব সুখে থাকো এবং ভিডিওটাকে দেখে এনজয় করো।